এই ছেলে, তুমি দেয়ালে হিসু করছো কেন? মেলি কণ্ঠে কথাটি শুনে চমকে ওঠে প্রীতম। দ্রুত জিপারটা টেনে নিয়ে আশেপাশে তাকালো সে। ল্যাম্পপোস্টের আলোতে কাউকে দেখতে পেল না। তবে কি মনের ভুল? বুকে থুথু ছিটালো সে। পেটে বেশি চাপ লেগেছিল বলে সে এদিকটা এসে নির্জন জায়গা পেয়ে কাজটা সেরেছে। কিন্তু মেয়ের কণ্ঠটা তাকে ভয় পাইয়ে দিয়েছিল। যাক বাবা, কেউ নেই, কেউ দেখেনি। ওটা আসলে মনের ভুল। নিশ্চিন্ত মনে চলে যাওয়ার জন্য পা বাড়ালো প্রীতম। তখন আবার মেয়েলি কণ্ঠে শোনা গেল, এই ছেলে, উত্তর দাওনি কেন? বলো, দেয়ালে হিসু করলা কেন? জানো না এখানে হিসু করা নিষেধ? এবার এটাকে আমার মনের ভুল ধরা যায় না। আশেপাশে তাকিয়ে ভয় পেতে থাকে প্রীতম। ভয়ে ভয়ে বলল, কে কে তুমি? সামনে আসো। আমি তোমার সামনেই। হি হি হি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? ভূত? মুখ দিয়ে কথা বের হচ্ছিল না প্রীতমের। এবার ভয়টা বেড়ে গেল। মেয়েলি কণ্ঠটা তাকে আশ্বস্ত করে বলল, এই, ভয় পেও না। আমি ভূত না, আমি মানুষ। তুমি মানুষ হলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমাকে তো রাতে দেখা যায় না, দিনের বেলায় দেখা যায়। মানে কি বলছো এইসব? তুমি মানুষ না। কথাটি বলে প্রীতম দৌড় দিতে চেয়েছিল, কিন্তু পারল না। কে যেন তার হাত টেনে ধরল। মেয়েলি কণ্ঠটা এবার ধমক দিয়ে বলল, এই, বলছি না আমি মানুষ? এই দেখো, আমি তোমার হাত ধরেছি। ভূতেরাও তো হাত ধরে থাকতে পারে। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি চলে যাব। হি হি হি, ভীতু ছেলে একটা। একটা মেয়েকে ভয় পাচ্ছ? মেয়েটার হাসিটা খুব সুন্দর। এতক্ষণে যেহেতু প্রীতমের কোনো ক্ষতি করল না, আর হয়তো করবেও না। প্রীতমের ভয় ধীরে ধীরে কাটতে লাগলো। গায়ের শার্টটা ঠিকঠাক করে জিজ্ঞেস করল, সত্যি কি তুমি মানুষ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি মানুষ। তাহলে আচ্ছা, সব বলছি, চলো ওদিকটায় বসি। কোন দিকে? তুমি কোন দিকে ইশারা করলে দেখলাম না তো। আরে, যাত্রী ছাউনিতে। জায়গাটা এখন ফাঁকা। আচ্ছা চলো। দুজনে এসে বসলো যাত্রী ছাউনিতে। সামনের রাস্তাটা ফাঁকা। রাত কম হয়নি, সবাই ঘরে ফিরেছে। শুধু ল্যাম্পপোস্টের নিচে কয়েকটা কুকুর ঘোরাঘুরি করছে। মেয়েটা বলে উঠল, আমার নাম তিথি। স্টেশনের পর প্রথম যে দোতলা বাড়িটা, ওটা আমাদের। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমার নাম প্রীতম। কিন্তু তোমাকে দেখা যায় না কেন সেটা আমিও জানি না। মায়ের কাছে শুনেছি যেদিন আমার জন্ম হয় সেদিন নাকি আমার মতো দুটি কান্নার আওয়াজ হয়। কিন্তু কিছুক্ষণ পর অন্য আওয়াজটা আর শোনা যায়নি। যখন রাত হয় তখন নাকি আমাকে আর কোথাও দেখা যায়নি। সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। হঠাৎ আমি কেঁদে উঠি রাতে। সবাই আমার কান্নার শব্দটাই শুনতে পেল শুধু, কিন্তু আমাকে দেখল না। ভোরের আলো ফুটতেই আমি দৃশ্যমান হই। সবাই আবার দেখতে পায় আমাকে। এভাবে আজও চলতে থাকে। দিনের বেলায় আমাকে দেখা যায়, কিন্তু রাতে আমি অদৃশ্য। মেয়েটার কথা শুনিয়ে হতবাক হয়ে যায় প্রীতম। একবার ভাবে মেয়েটা তাকে বোকা বানাচ্ছে, আসলে সে মানুষ না। আরেকবার ভাবে সত্যিও তো হতে পারে। কিন্তু এভাবে রাতের বেলায় অদৃশ্য কারো সাথে কথা বলা কতটা যুক্তিসঙ্গত? হঠাৎ কেউ যদি এসেও যায়, তাকে এভাবে একা একা কথা বলতে দেখে, তাহলে তো ধরে সোজা মানসিক হাসপাতালে নিয়ে যাবে। মাঝখানে একবার সে উঠে চলে যেতে চেয়েছিল, পাগল ভূতের প্রলাপ ভেবে। পরক্ষণেই চিন্তা করে, না, কথাগুলো শুনতে তো মন্দ লাগছে না, তাই যাওয়া হয়নি। তাকে চুপ করে থাকতে দেখে মেয়েটা আবার বলল, আমি জানি তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা, কিন্তু এটাই সত্যি। আচ্ছা, তোমার নিজেকে নিয়ে খারাপ লাগে না? কিসের খারাপ? বেশ তো লাগে। রাতের বেলায় একা একা বের হয়ে যেতে পারি, তোমার মতো অপরিচিত কারোর সাথে মজা করতে পারি। এই যে আমি এখন তোমার সাথে কথা বলছি, তখন কি পারতাম যদি আমাকে রাতে দেখা যেত? না, পারতে না। রাতে মেয়েদের বের হওয়াটা অনেক রিস্ক, কিন্তু আমার জন্য কোনো রিস্ক নেই। বরং আমি কাউকে বিপদে পড়লে বাঁচাতে পারি। একবার কি হয়েছিল জানো? কি? নড়েচড়ে বসল প্রীতম। তিথির গলা শুনে আরেকটু ঘেঁষার চেষ্টা করল। তিথি ধমক দিয়ে বলল, এই, ওদিকে যাও। গায়ের উপর এসে পড়ছো কেন? বারে, দেখা যায় না শরীর, তার আবার গায়ের উপর এসে পড়ব আমি? মনে মনে কথাটি বলে ধমকটা চুপচাপ হজম করল প্রীতম। একটু সরে বসল সে। ভাবখানা এমন যেন তার ইগোতে লেগেছে কথাটা। তিথি বলতে শুরু করল, একবার রাতে বের হয়েছিলাম। রাতটা আর একটু বেশি হয়েছিল সেদিন। দেখি একটা মেয়েকে কয়েকজন লোক মিলে ধর্ষণ করার চেষ্টা করছে। মেয়েটার হাত পা বাঁধা, মুখেও কাপড় গোজা, শব্দ করতেও পারছে না সে। ভাগ্যিস
মেয়েটার সর্বনাশ হওয়ার আগেই আমার চোখে পড়ে ব্যাপারটা। বড় একটা লাঠি নিয়ে সবাইকে মারতে থাকি। ওরা কেবল লাঠিটাকেই দেখল, আমাকে দেখতে পেল না। এভাবে খালি একটা লাঠি শূন্যে ভাসতে ভাসতে তাদেরকে মারছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন তাদের ভয়টা আরও বাড়িয়ে দিতে আমি বলে উঠলাম, বদমাইশের দল, আজ তোদের কারো রক্ষা নেই। খালি একটা কণ্ঠের হুমকি শুনে ওরা তখন ভয়ে কাঁপতে থাকে, যে যেদিকে পারে ছুটতে থাকে। আমি একা কয়জনের পেছনে ছুটব, আর ওদের দৌড়ানির সাথেও পেরে উঠতাম না। নিজের প্রেস্টিজ চিন্তা করে আর তাড়া করলাম না। ভূতের আবার প্রেস্টিজ? মাঝখানে বলে উঠল প্রীতম। হয়তো তাকে সরে বসতে বলার প্রতিশোধ নিল সে। তিথি একটু রাগী কণ্ঠে বলল, এই, আমি মানুষ বলছি না? তারপর শোনো কি হয়েছে। আবার ঠান্ডা হয়ে এলো ওর কণ্ঠ। বলো। তারপর মেয়েটার সব বাঁধন খুলে দিই। কিন্তু মেয়েটা লোকগুলোকে যতটা ভয় পায়নি, আমাকে আরও বেশি ভয় পেতে শুরু করলো। মেয়েটার সে ভয়ের তো চেহারা মনে পড়লে আমার এখনও হাসি পায়। বলেই হিহি করে হেসে উঠল তিথি। ওই হাসিটা দারুণ শোনালো প্রীতমের কানে। মনে মনে ভাবল, এমন হাসির যে অধিকারিণী, না জানি সে কত সুন্দর। তিথি হাসি থামিয়ে বলল, পরে মেয়েটাকে বুঝিয়ে বললাম ভয় না পেতে। আমি মানুষ বলার পরেও ওর ভয় কমেনি। ওকে বাসায় চলে যেতে বললাম। মেয়েটা হয়তো আজও বিশ্বাস করতে পারিনি আমি মানুষ ছিলাম। একটু থামল তিথি। ওর দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। প্রীতম কিছু বলার আগেই সে আবার বলে উঠল, হয়তো তুমিও বিশ্বাস করবে না কখনো। তুমি জিজ্ঞেস করেছিলে না নিজেকে নিয়ে আমার খারাপ লাগে কিনা? খারাপ লাগে না তা কিন্তু নয়, খারাপ লাগে যখন মনে হয় আমি অন্য সব মানুষের মতো স্বাভাবিক না। তিথির কথার জবাবে কি বলবে বুঝতে পারল না প্রীতম। কিছুক্ষণ চুপ থাকলো দুজন। তিথি আবার বলে উঠল, যাই তাহলে, ঘুম পাচ্ছে আমার। তিথি, ডাক দিল প্রীতম। কিছু বলবে? তোমাকে তো দিনে দেখা যায়, আমি দিনের বেলায় তোমাকে দেখতে পারি? এত সহজ? মেয়ে মানুষ দেখার খুব শখ না? পচা ছেলে একটা। যাও, তুমিও বাসায় চলে যাও। প্রীতম আর কিছু বলল না, চুপচাপ উঠে দাঁড়ালো। তিথির পায়ের আওয়াজ শোনা গেল। চলে যাচ্ছে সে। এক পশলা বৃষ্টি হয়ে গেছে সন্ধ্যায়। পরিবেশটা এখন শীতল, নরম তোলার মতো আরাম। শীতল বাতাস বয়ে যাচ্ছে দক্ষিণ দিক থেকে। রাস্তাঘাট এখনো ভেজা। আকাশের চারটা মেঘের আড়ালে লুকিয়ে গেলেও প্রকৃতির ওপর আধারের বিস্তার করতে পারেনি। লোকজন ধীরে ধীরে বাসায় ফিরে যাচ্ছে। রাত আরেকটু গভীর হলে আরও তুমুল বর্ষণ হতে পারে। ঘণ্টাখানেকের মধ্যে স্টেশন পুরো ফাঁকা হয়ে গেল। প্রীতম বসে আছে যাত্রী ছাউনিতে। সে অপেক্ষা করছে তিথির জন্য। মনে হয় সে আর আসবে না। আকাশে মেঘ গর্জন করে উঠল। প্রীতম আরও কিছুক্ষণ অপেক্ষা করে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তিথির কণ্ঠ শুনতে পেল, চলে যাচ্ছ বুঝি? পা থমকে গেল প্রীতমের। পিছন ঘুরে বলল, তুমি আছো? আমি তো সেই কখন থেকেই তোমার পাশে বসে আছি। তাহলে কিছু বলনি যে? দেখছিলাম তুমি কি করো। আমার জন্য ওয়েট করছিলে বুঝি? আরে না, তোমার জন্য ওয়েট করব কেন? এমনি ভালো লাগছিল না, তাই এখানে বসেছিলাম। হেসে উড়িয়ে দিতে চাইল প্রীতম কথাটা। এমনি বসেছিলে বুঝি? তা গতকালও বুঝি এমনি বসেছিলে এখানে? তুমি গতকালও এসেছিলে? গতকালও এসেছিলাম, কিন্তু কথা বলিনি তোমার সাথে। দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আরে, গতকালই এমনি এসেছিলাম, জায়গাটা ভালো লাগে তাই। এর আগের রাতে তো দেয়ালে হিসু করতে এসেছিলে। গত রাতে বুঝি হিসু করতে এসেছিলে? ধুর, কিসব বলো না বলো। হিহি করে হেসে উঠল তিথি প্রীতমের কথা শুনে। তারপর হাসি থামিয়ে বলল, বাই দ্য ওয়ে, তুমি গতকাল আমাকে গালি দিয়েছিলে কেন? কই গালি দিলাম? আরে, যখন আমার সারা শব্দ পানি, তখন বলেছিলে না শালি মনে হয় আজকে আর আসবে না। আমি কি তোমার শালি হই? আরে, ওইটা এমনি বলেছিলাম, বাদ দাও, ছোটোখাটো বিষয়। আর গতকাল বিকেলের দিকে আমাদের বাড়ির আশেপাশে ঘুরেছিলে, তাও কি এমনি? প্রীতম অপরাধীর মতো মাথা চুলকাতে লাগলো এবার। তিথি আবার জিজ্ঞেস করল, আমাকে দেখতে গিয়েছিলে বুঝি? তা দেখতে পেয়েছিলে আমাকে? কিভাবে দেখব? একটা দুইটা মেয়ে হলে অন্তত একজনকে আন্দাজে ধরে নিতাম ওইটা তুমি। কিন্তু 7-8 জন মেয়ে একসাথে ছাদে বসে আড্ডা দিচ্ছিলে, কিভাবে বুঝবো কোনটা তুমি? হি হি হি। আবার হাসল তিথি প্রীতমের কথা শুনে। তিথির এই হাসিটা যতবার শুনে প্রত্যেকবার মুগ্ধ হয়ে যায় প্রীতম।
মেয়েগুলোর মধ্যে তুমি কোনটা ছিলে? জিজ্ঞেস করে সে তিথিকে। তিথি জবাব দিল, তা তো বলা যাবে না। এত সহজে তো আমাকে চিনতে দেব না তোমায়। বৃষ্টি নামতে পারে, বাসায় চলে যাও, আমিও চলে যাব। বৃষ্টি আসতে আরও দেরি হতে পারে, কিছুক্ষণ গল্প করি না বসে? আচ্ছা বলো কি বলবে? আচ্ছা, তোমাকে কেউ দেখে না বলেই তো রাতে বের হতে ভয় পাও না। কিন্তু যদি ভূত আসে, ওরা তো তোমাকে দেখতেও পারে, তাই না? এই চুপ করো, এসব বলবে না। আমি ভূতকে খুব ভয় পাই। ধরো, তুমি একা একা যাচ্ছ বাসায়, পথে কালো কি যেন একটা বসে আছে। হঠাৎ কালো জিনিসটা ঘুরে তাকাতেই একটা ভয়ার্ত চেহারা দেখতে পেলে, তখন? প্রীতমের কথা শেষ হতেই সে অনুভব করল একটা নরম তুলার মতো শরীর তার দিকে সরে এসেছে। তার গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ঘন ঘন নিঃশ্বাস শোনা যাচ্ছে তার। প্রীতম হেসে বলল, ভয় পাচ্ছ? তিথি প্রীতমের বাহু আঁকড়ে ধরে বলল, প্লিজ ওভাবে বলো না, আমি প্রচণ্ড ভয় পাই। এখন আমি বাসায় যাব কি করে? ই ই ই, কান্নার শব্দ করল তিথি। যেভাবে আছো ওভাবে যাও, বলল প্রীতম। পারবো না, তুমি ভয় দেখাইছো। এখন তুমি পৌঁছে দিয়ে আসো আমাকে। তা পারি, যদি যদি আমার সাথে দিনের বেলায় দেখা করো। আচ্ছা তাই করব। খারাপ ছেলে একটা। কি বললা? আমি খারাপ? যাও, একা একা যেতে পারলে যাও। আরে না, খারাপ মানে ভালো, তুমি খুব ভালো। চলো প্লিজ। চলো। দুজনেই পাশাপাশি হাঁটছে। প্রীতম তিথিকে দেখতে না পেলেও ওর স্পর্শ অনুভব করছে। প্রীতমের বাহুটা সে থেকে আঁকড়ে ধরে আছে, এখনও ছাড়ছে না সে। বাসার গেটে ঢুকিয়ে দিতেই প্রীতমের বাহু ছেড়ে দিল তিথি। তারপর নম্রকণ্ঠে ধন্যবাদ দিল। প্রীতম মৃদু হাসল শুধু। জিজ্ঞেস করল, ভেতরে দিয়ে আসব? না, আর ভয় নেই। বৃষ্টি আসতে হয়তো দেরি নেই, দ্রুত চলে যাও তুমি। তিথির কথা শেষ হতেই বিদ্যুৎ চমকে উঠল। মেঘ গর্জন করে উঠল। হালকা বৃষ্টি পড়তে শুরু করল। আকাশের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল প্রীতম। তারপর বলল, মাঝপথে বৃষ্টি পেতে পারে আমাকে। যাচ্ছি তাহলে, কাল দেখা হচ্ছে, তাই না? প্রীতম চলে যাওয়ার জন্য ঘুরল। আরেকবার বিদ্যুৎ চমকে মেঘ গর্জন করে উঠল। কিছুটা দূরে কয়েকজন লোক সাদা পোশাক পরে মূর্তির মতো দাঁড়িয়েছিল। তা খেয়াল করেনি সে। দ্রুত পা চালালো। মাঝপথে বৃষ্টি নামল তুমুল ধারায়। নির্জন পথে কেউ নেই। ভেস্তে ভেস্তে দৌড়াতে লাগলো সে। হঠাৎ থমকে দাঁড়ালো। রাস্তায় কালো কি যেন একটা বসে আছে। ভয় পেল প্রীতম। তিথিকে মজা করে যে কথাটা বলেছিল সেটা সত্যি হয়ে গেল না তো? ভয়ে ভয়ে এগোচ্ছে সে। কালো জিনিসটার পাশ কাটিয়ে চলে আসার সময় হার্টবিট বেড়ে গেল তার। নিজে যেন নিজের বুকের শব্দ শুনতে পাচ্ছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কে কে তুমি? কালো জিনিসটা নড়ে চড়ে উঠল, কোনো জবাব দিল না। প্রীতম ধীরে ধীরে পা চালিয়ে পাশ কাটাতেই একটা বৃদ্ধের কণ্ঠ শোনা গেল, বাবাজি, আমাকে একটু সাহায্য করবে? চমকে উঠে বুকে থুতো ছিটালো প্রীতম। আবারও ঘুরে তাকালো কালো জিনিসটার দিকে। দেখল ওটা একটা বৃদ্ধ লোক। কালো চাদর গায়ে জড়িয়ে বসেছিল রাস্তায়। বিদ্যুৎ চমকানোতে বৃদ্ধের মুখটা একটুর জন্য দেখতে পেল সে। কালো একটা চেহারা। এমন কালো লোক প্রীতম আর কখনোই দেখেনি। এমনিতেই কালো লোকটা, তার উপর গায়ে পেঁচিয়ে আছে কালো একটা চাদর, ভয় তো পাবেই। কোজো হয়ে দাঁড়ালো লোকটা। মুখটা না তুলেই বলল, আমাকে একটু ঘরে পৌঁছে দেবে? হাঁটতে পারছি না। বৃদ্ধটা ঠিকমতো কথাও বলতে পারছে না, বৃষ্টিতে ভেজার কারণে কাঁপছে। আপনার ঘর কোথায়? জিজ্ঞেস করল প্রীতম। সামনে, কিছু দূর হেঁটে গেলে একটা কুঁড়ে ঘর পাবে, ওখানে নিয়ে চলো আমাকে। ঠিক আছে, চলুন। বলে বৃদ্ধকে দুহাতে ধরল প্রীতম। তারপর হাঁটতে লাগলো সামনে। একটা কালো বিড়াল মেও করে উঠে লাফ দিল ওদের সামনে। আচমকা বিড়ালের শব্দটাও ভয় ধরিয়ে দিয়েছিল কিছুক্ষণের জন্য প্রীতমের মনে। আরও কিছু দূর হাঁটার পর একটা গলিতে পেল ছোট্ট একটা কুঁড়ে ঘর। প্রীতমের যতদূর মনে পড়ে এই জায়গাতে কোনো কুঁড়ে ঘর ছিল না। তাহলে হঠাৎ এই ঘরটা এলো কিভাবে? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। বৃদ্ধকে নিয়ে কুঁড়ে ঘরের ভেতর প্রবেশ করল সে। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকে। চারপাশে অন্ধকার দেখল সে। হাত বাড়িয়ে বৃদ্ধটা নাগালও পেল না। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল সে, আপনি কই? বৃদ্ধের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আবারও বিড়ালের মেয়েও ডাক শোনা গেল। মনে হলো সামনে দিয়ে লাফ দিছে বিড়ালটা। চোখ দুটো দেখা গেল শুধু বিড়ালের, অন্ধকারে ভূতের চোখের মতো জলজল করছে। প্রীতম দরজা খোলার চেষ্টা করল, কিন্তু কোনো মতেই খোলা গেল না দরজাটা।
বিড়ালের চোখ দুটো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আবার। বিড়ালটা হিংস্রভাবে শব্দ করছে, মেও মেও করে। হাত বাড়ালেই ছুঁতে পারা যাবে বিড়ালটাকে। মনে হয় এখনই ঝাঁপ দেবে ওর পর। হঠাৎ দরজা খুলে গেল। একটা সুগন্ধি এসে লাগলো প্রীতমের নাকে। সুগন্ধিটার সাথে পরিচিত নয় সে। আগে কখনো এরকম সুগন্ধি পায়নি। ঘরটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বিড়ালটাও আর নেই। পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সুগন্ধিটা ওই শরীর থেকেই আসে। মেয়েটা কিছু না বলে ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। প্রীতম নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলল, কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আপনার বাসায় পৌঁছে দিচ্ছি। এখানে আপনার বিপদ। ওরা আপনাকে মেরে ফেলবে। আরে ছাড়ুন আমাকে। কারা আমাকে মারবে? আর কি হচ্ছে এসব আমার সাথে? এখন প্রশ্ন করার সময় না। দ্রুত চলুন আমার সাথে। আপনি একা যেতে পারবেন না। প্রীতম নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে পড়ল। এভাবে একটা মেয়ের সাহায্য নিয়ে বাসায় যেতে কেমন জানি লাগছে তার। ইতস্ত করে সে বলল, আপনি চলে যান। আমি নিজেই যেতে পারবো। পারবেন না আপনি। আপনার এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ না। আমি আপনাকে দ্রুত পৌঁছে দিতে পারবো। আপনি কি দৌড়বিদ নাকি যে আমাকে কোলে নিয়ে দৌড়বেন আর বাসায় পৌঁছে দেবেন? প্রীতমের কথা শেষ হতেই বিদ্যুৎ চমকে উঠল আবার। এক মুহূর্তের জন্য দেখার সুযোগ হলো মেয়েটার স্পষ্ট চেহারা। তারপর বেহুশ হয়ে পড়ল সে মেয়েটার কাঁধে। জ্ঞান ফিরতেই প্রীতম দেখে সে তার বাসায়। গায়ে ভেজা জামাটা এখনও আছে। রাত এখনও শেষ হয়নি। কিভাবে কি হলো সব মনে করার চেষ্টা করল। শেষবার সে জ্ঞান হারিয়ে মেয়েটার কাঁধেই ঢলে পড়েছিল। এরপর কি হয়েছিল কিছু মনে নেই। কে ওই রহস্যময়ী মেয়ে? কেন সে বলেছিল ওরা প্রীতমকে বাঁচতে দিবে না? কারাই বা তাকে বাঁচতে দেবে না? কেন বাঁচতে দেবে না? সে তো কারো ক্ষতি করেনি। এর আগে কুড়ে ঘরে তার সাথে যে ঘটনাটা ঘটেছিল ওটা মনে পড়তেই শরীরটা কাঁপুনি দিয়ে উঠল আবার। সেই বৃদ্ধের কথা মনে পড়ল। কুচকুচে কালো চেহারা, কি ভয়ঙ্কর চাহনি। বিপদে সাহায্য চেয়েছিল বলে সে সাহায্য করেছিল। আসলে কে ছিল ওই বৃদ্ধ? ঝিমঝিম করতে লাগলো প্রীতমের পুরো মাথা। তিথিদের দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালো প্রীতম। গতরাতে এখানেই সে ছেড়ে দিতে এসেছিল তিথিকে। বাড়ির ছাদে তাকালো সে। দেখল আজকেও কয়েকজন মেয়ে একসাথে আছে। একটা মেয়ে তাকে দেখে ইশারায় কি যেন বলল। হয়তো ওটাই তিথি। মেয়েটা ছাদ থেকে নেমে আসতে লাগলো। প্রীতম গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করল। কিছুক্ষণ পর মেয়েটার সামনে এসে দাঁড়ালে সে লজ্জা লজ্জা ভাব নিয়ে জিজ্ঞেস করল, তুমি তিথি? না, আমি তিথি না। আমি ওর বান্ধবী। তিথি আপনার জন্য অপেক্ষা করছে ছাদে। হেসে জবাব দিল মেয়েটা। তারপর সে প্রীতমকে নিয়ে ছাদে উঠে এলো। আরেকটা মেয়েকে ইশারায় দেখিয়ে বলল, ওটাই তিথি। চেহারাটা দেখে চমকে উঠল প্রীতম। রাতের সেই বিদ্যুৎ চমকানোর সাথে বজ্রপাতের শব্দটা কানে বেজে উঠল তার। বিদ্যুৎ চমকানোতে সে রহস্যময় ওই মেয়েটার যে চেহারাটা দেখেছিল ওটা চোখের সামনে ভেসে উঠল। তিথির চেহারার সাথে হুবহু মিল। তুমি? চমকে উঠে বলল প্রীতম। কেন? আগে কোথাও দেখেছ নাকি আমাকে? ভ্রুকুচকে বলল তিথি। এতক্ষণ মৃদু হাসছিল সে। প্রীতমের কথা বলার ভঙ্গি দেখে হাসিটা মুছে যেতে লাগলো ঠোঁট থেকে। প্রীতম বলল, হ্যাঁ, গত রাতেই দেখেছি। রাতে? হাউ ফানি। বলতে বলতে হেসে উঠল তিথিসহ ওর বান্ধবীরা। একজন বান্ধবী বলল, ওকে রাতে দেখা যায় না, জানেন তো? কিভাবে দেখলেন ওকে? আমি জানি না, কিছু বুঝতে পারছি না। তিথি, আমি তোমাকে দেখেছি রাতে। তারপর প্রীতম সব খুলে বলল তিথিকে। শুনে তিথি বলল, ওটা আসলে তোমার মনের ভুল। রাতে আমাকে ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়েছ। আর আবোল তাবোল দেখছো চোখের সামনে। আবোল তাবোল না তিথি, সত্যি এমনটাই ঘটেছে আমার সাথে। আর আমি স্পষ্ট তোমার চেহারাটাই দেখেছি। তাই এখন তোমার চেহারাটা দেখার সাথে সাথেই চমকে উঠেছি। কে জানি কী সব হয়েছে রাতে তোমার সাথে। তুমি ছিলে না তাহলে ওটা? সত্যি করে বলো। আশ্চর্য, বললাম তো আমি না। তুমি কিছু লুকোচ্ছ না তো? তুমি আসলে মানুষ তো? আমি জানি ওটা তুমিই ছিলে। আরে, আমি নিজের রাতে ভয় পেয়েছিলাম বলে তুমি আমাকে পৌঁছে দিয়েছো বাসায়। আর আমি একা একা আবার তোমার পিছু পিছু যাব কেন? সত্যি বলছি, আমাকে রাতে কোনোভাবেই দেখা যায় না। ওটা আমি ছিলাম না। আর রাতে তুমি চলে যাওয়ার পর আমার সাথে অদ্ভুত কী যেন ঘটেছিল। কি ঘটেছিল? ছাদে কারা যেন হাঁটাহাঁটি করেছিল। আমি ওদের হাঁটাহাঁটির শব্দ আর কথা বলার শব্দ শুনতে পেয়েছি কিছুক্ষণ, কিন্তু কে বলেছে তা বুঝতে পারিনি। তারপর আমি বাবা মার পাশে গিয়ে ঘুমাই।
কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে প্রীতম। বাকিদের মুখেও কোনো কথা ফুটল না। তিথি তখন বলে উঠল, ওই জায়গাটা নিয়ে যেতে পারবে যেখানে কুঁড়েঘরটা ছিল? চলো। সবাই মিলে তখন সেই জায়গাটাতে এলো ওরা। কুঁড়েঘরটা যেখানে ছিল ওখানে শুধু একটা মৃত বিড়াল খুঁজে পেল ওরা। কালো একটা বিড়াল। বিড়ালটাকে প্রীতম বৃদ্ধির সাথে কথা বলার সময়ও একবার দেখেছিল। চারপাশটা একবার দেখে নিয়ে তিথি প্রশ্ন করল, কে এসেছিল তোমাকে বাঁচাতে, যে আমারই মতো দেখতে? চিন্তিত দেখালো ওকে। প্রীতমও ভাবনায় পড়ে আবার। দিনের আলো মুছে গিয়ে যখন রাতের আঁধার শুরু হলো, তিথিও অদৃশ্য হয়ে গেল। সে চুপচাপ বসেছিল ঘরে। মা রান্নাঘরে কাজ করছে, আর বাবা এখনো বাইরে। তিথি মায়ের উদ্দেশ্যে ডাক দিল, মা, এক কাপ চা দিয়ে যাও না। কিছুক্ষণ পর মা এসে চা দিয়ে গেল। তিথি চায়ের কাপটা হাতে নিলে শূন্যে শুধু কাপটাকেই ভাসতে দেখা গেল। বাইরে প্রচণ্ড বাতাস শুরু হলো আজকেও। জানালা দিয়ে বাতাস ঢুকে বারবার পর্দাটা সরিয়ে দিচ্ছে। তিথি কাপটা টেবিলে রেখে জানালাটা বন্ধ করতে গেলে হঠাৎ তার চোখ আটকে যায় বাইরে। দেখল সাদা পোশাকে কারা যেন দাঁড়িয়ে আছে। আলখেল্লার মতো পোশাক, মাথা পর্যন্ত ঢাকা, চেহারা দেখা যাচ্ছে না ওদের। কারা তোমরা? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল তিথি। এগিয়ে এলো একজন। তিথি নিজেকে পর্দায় আড়াল করে নিল। ভয় পাচ্ছে সে। লোকগুলোর হাবভাব দেখে মনে হচ্ছে ওরা তাকে দেখতে পেয়েছে। কারা এরা, যারা রাতের বেলায় তাকে দেখতে পায়? কোনো মানুষের পক্ষে তো তাকে রাতের বেলা দেখা সম্ভব না। জানালার ওপাশ থেকে জবাব এলো, আমরা তোমার পাহারাদার। খুব শীঘ্রই আমরা তোমাকে নিয়ে যাব। তিথির ভয়টা আরও বেড়ে গেল কথাটা শুনে। ওরা তার পাহারাদার? তার মানে সত্যি সত্যি ওরা তাকে দেখতে পায়। কোথায় নিয়ে যাবে আমাকে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করল তিথি। জিনের দেশে। ওখানে আছে তোমার দ্বিতীয় সত্তা। দ্বিতীয় সত্তা? কোনো এক বিশেষ মুহূর্তে সেই দ্বিতীয় সত্তার সংস্পর্শে এলে তুমি স্বাভাবিক হবে। তুমি জিনের মেয়ে হয়ে আমাদের জগতেই থাকবে। না না, আমি স্বাভাবিক হতে চাই না। আমি এখানেই বেশ আছি। আমি আমার বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। তোমাকে যেতেই হবে। আমরাই নিয়ে যাব তোমাকে। হা হা হা। হাসির শব্দ শোনা গেল ওপাশ থেকে। প্রচণ্ড বাতাসে আবার পর্দাটা সরে গেল। তিথি তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে পর্দাটা টেনে দিল। একটা নদীর ধারে দাঁড়িয়ে কথা বলছে তিথি আর প্রীতম। বাতাসে তিথির জামা দুলছিল, আর চুলগুলো বারবার কপালে এসে পড়ছিল। কপাল থেকে চুলগুলো সরিয়ে তিথি বলল, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না ওরা আমাকে আমাকে নিয়ে কেন যেতে চায়। আর আমার দ্বিতীয় সত্তা জিনের দেশে কিভাবে থাকবে? আর দ্বিতীয় সত্তাই বা কি? আমিও বসি না। আমাকে বা কেন মারতে চাইবে কেউ? আমি কার কি দোষ করেছি? তিথির দিকে তাকিয়ে কথাটা বলল প্রীতম। তিথি আবারও কপালের চুল সরিয়ে বলল, তবে এইটুকু বুঝতে পারছি দুজন খুব বিপদে আছি। কিন্তু আমার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে দুজনের একসাথে বিপদ কেন? আমার বিপদের সাথে তোমার বিপদের কি সম্পর্ক? উত্তর আমারও জানা নেই। দীর্ঘশ্বাস ছাড়ল প্রীতম। তিথির ফোনটা বেজে উঠল তখন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তার মা বলে উঠল, তিথি, তোর বাবাকে হাসপাতালে এনেছি। হঠাৎ তোর বাবার হার্টের ব্যথাটা বেড়ে গেছে। তুই কোথায়? আসি মা আমি, বলে ফোন কেটে দিল তিথি। প্রীতমের দিকে তাকিয়ে বলল, আমাকে হাসপাতালে যেতে হবে। তুমি যাবে আমার সাথে? চলো। দুজনেই কিছু দূর হেঁটে মেইন রোডে উঠে এলো। তারপর একটা রিকশায় উঠে হাসপাতালের দিকে চলল। দুজনেই চুপচাপ। দুজনেই চিন্তিত ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভেবে। রিকশাওয়ালাও চুপচাপ প্যাডেলে পা চালাচ্ছে। হঠাৎ একটা ট্রাক দ্রুতবেগে ছুটে এলো রিকশার দিকে, অথচ ট্রাকটা যাচ্ছিল অন্য পথে। ট্রাকের ধাক্কায় রিকশাটা ছিটকে গিয়ে অনেক দূরে পড়ল। রিকশাওয়ালার কিছু হয়নি, সে স্বাভাবিক। প্রীতমও বেশি আঘাত পায়নি, শুধু হাতের কোনোই আর হাঁটুর দিকেই কিছুটা কেটে গেছে। কিন্তু তিথির অবস্থা গুরুতর। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে। লোকজন ট্রাকটাকে আটকে রাখল, ড্রাইভারকে ধরে মারতে লাগলো। আর ড্রাইভার চিৎকার করে বলতে লাগলো, আমি কিছু করিনি। আমি অনেক চেষ্টা করেছি ট্রাকটাকে সামলাতে, কিন্তু কে যেন আমার উপরে ভর করেছিল তখন, সেই করেছে এসব। তার কথার কোনো গুরুত্ব না দিয়ে লোকজন আবারও মারতে লাগলো তাকে, দ্বিগুণ মাত্রায়। আর এদিকে ঘটল আরেক অদ্ভুত ঘটনা। তিথির রক্তাক্ত দেহটা হঠাৎ ভেসে উঠল শূন্যে। তারপর দ্রুত ভেসে যেতে লাগলো হাসপাতালের দিকে।
সবাই আশ্চর্য হয়ে গেল এই ঘটনায়। পিছু পিছু ছুটে গেল ওরাও। তিথির দেহটা হাসপাতালে এনে অদৃশ্য কণ্ঠে একটা আওয়াজ শোনা গেল, ডাক্তার, ডাক্তার। ডাক্তাররাও অবাক হলো এই ঘটনায়। একটা আহত রোগী কিভাবে নিজে থেকে শূন্যে ভেসে এলো, আর তার পাশে অদৃশ্য কণ্ঠে ডাক্তার ডাক্তার বলে কে চিৎকার করছে। কিন্তু এখন এই বিষয়ে চিন্তা করার সময় নেই। ডাক্তাররা লেগে পড়ল নিজেদের কর্তব্যে। দ্রুত তিথিকে ওটিতে নিয়ে যাওয়া হলো। ওটিতে তিথির চিকিৎসা চলতে লাগলো। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার, তাই বিভিন্ন জায়গা থেকে রক্ত সংগ্রহ করতে হয়েছে। প্রীতম অনেক কষ্ট করেছে রক্ত সংগ্রহ করতে। খুব টেনশনে আছে সে। ক্ষণিকের পরিচয়ে মেয়েটাকে প্রচণ্ড ভালো লেগেছে তার। এভাবে তাকে হারাতে চায় না সে। সন্ধ্যা পেরিয়ে ধীরে ধীরে অন্ধকার নামল। প্রীতম চিন্তিত হয়ে বসে আছে ওটির বাইরে। কপালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে সে। একটা ছায়া এসে থামল তার সামনে। মুখ তুলে তাকালো প্রীতম। সাথে সাথে চমকে উঠে বলে, তিথি, তিথিকে রাতে দেখা যায় না, তাহলে তুমি চলো ওদিকে করিডরে গিয়ে কথা বলি। করিডরে এলো দুজন। মেয়েটা কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলে উঠল, আমি তিথির দ্বিতীয় সত্তা। দ্বিতীয় সত্তা মানে? মানে ওই তিথি আমি, আর আমি তিথি, দুজনই একজন। আমাকে ছাড়া ও অপরিপূর্ণ, আর ওকে ছাড়া আমি অপরিপূর্ণ। একটা নির্দিষ্ট সময়ে আমরা এক হতে পারলে স্বাভাবিক মানুষ হতে পারবো, অথবা হতে পারবো স্বাভাবিক জিন। জিন মানে পৃথিবীতে যদি আমরা এক হতে পারি তাহলে মানুষ হব, আর যদি জিনের জগতে এক হই তাহলে জিন হব। কথাটি শুনে চমকে ওঠে প্রীতম। আমি কিছুই বুঝতে পারছি না এসবের, আমাকে একটু খুলে বলবে? ভ্রুকুচকিয়ে জিজ্ঞেস করলো প্রীতম। আমরা দুইটা সত্তা হয়েছি কারণ আমাদের বাবা আসলে জিন। আমার মাকে একবার জিনে ধরেছিল, কিন্তু মা হয়তো জানে না, তখন ওই জিনটা মাকে বিয়ে করে। তখন তাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল, কিন্তু বিভিন্ন তান্ত্রিক বৈদ্যের ঝাড়ফুঁকের কারণে মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয় বাবার। কিছুদিন পর মায়ের বিয়ে হয় তিথি যাকে বাবা মনে করে তার সাথে। আমাদের আসল বাবা কিন্তু জিন, তাই আমরা জন্মের সময় দুটো আলাদা সত্তা হয়ে জন্মাই। ওর সত্তাটা মানুষ, আর আমি জিন হয়ে। ওকে দিনে দেখা যাবে আর আমাকে দেখা যাবে রাতে। কিন্তু জিনেরা দিনে রাতে উভয় সময়ে দেখে আমাদের, তবে শুধু পৃথিবীতে। জিনের জগতে আমাকে শুধু রাতে দেখতে পায় জিনেরা। জন্মের পর কিছু জিনিসই আমাকে ওদের মতো ভেবে নিয়ে গিয়েছিল, কিন্তু ওদের জগতে গিয়ে আমি অদৃশ্য হয়ে যাই। যখন রাত হয় তখন আবার দৃশ্যমান হই। দাঁড়াও দাঁড়াও, মানে তুমি বলতে চাইছো জিনেরা পৃথিবীতে এলে তোমাদের দুটি সত্তাকে দিনে রাতে উভয় সময়ে দেখতে পায়? হ্যাঁ। আর জিনের জগতে গেলে ওরা তোমাকে শুধু রাতে দেখতে পায়? তাই। তারপর তারপর আমাকে নিয়ে অনেক গবেষণা হয় ওখানে। ওখানে আমার নাম মুশফিকা। আমাকে নিয়ে বিভিন্ন জ্ঞানী জিনেরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে আমার আরেকটা সত্তা পৃথিবীতে রয়েছে। ঠিক 21 বছর যেদিন পূর্ণ হবে আমাদের, ওই দিন যদি ওই সত্তার সংস্পর্শে আমি আসি তাহলে আমি স্বাভাবিক পরিপূর্ণ জিন হব একটা। কিন্তু সংস্পর্শতা হতে পারে জিনের জগতে, যদি পৃথিবীতে হয় তাহলে মানুষ হয়ে যাব। তাই জিনেরা চায় আমার আরেকটা সত্তাকে জিনের জগতে নিয়ে যেতে। আর কয়েকদিন পর আমাদের 21 বছর পূর্ণ হবে। ওই দিনে ওরা তিথিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু আমি চাই জিনেদের ঊর্ধ্বে রয়েছে যে জাতি, সে মানুষ হয়ে বাঁচতে। তাই আমি পালিয়ে আসি পৃথিবীতে। পৃথিবীতে আমি আমার জন্য সত্তার সংস্পর্শ চাই। সবই বুঝলাম, কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? আমাকে কেন মারতে চায় জিনেরা? কারণ তুমি তিথির সাথে মিশছ। তিথির প্রেমে পড়ার সম্ভাবনা আছে। তাতে সমস্যা কি? সমস্যা হলো একটা জিন আমাকে খুব পছন্দ করে, আমাকে সে চায়। কিন্তু তুমি যার সাথে মিশছ সেটাও তো আমি। তাই ওই জিনটা তোমাকে শেষ করে দিতে চায়, যাতে তিথির সাথে আর মিশতে না পারো। ও তোমাকে নানাভাবে ভয় দেখাতে চায়। বুঝলাম, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না। কি? তিথিকে ছাড়াতে তুমি কখনো পূর্ণ জিন হতে পারবে না। তাহলে ওরা তিথিকে কেন মারতে চাইল? ওরা তিথিকে নয়, তোমাকেই মারতে চায়। আজকে যে ট্রাক চাপা দিয়েছিল ওটা আসলে জিনেরা করে তোমাকে মারার জন্য, কিন্তু আঘাত পায় তিথি। তখন আমি তিথিকে হাসপাতালে নিয়ে যাই। আমারই তো সত্তা ও। ও না বাঁচলে পৃথিবীতে তো আমারও অস্তিত্ব থাকবে না। আচ্ছা, আমি তোমাকে তিথি বলে ডাকবো নাকি মুশফিকা বলে ডাকবো? তিথি বলে ডাকো, ওটাই তো আমার আসল সত্তা। আর আমি যখন পরিপূর্ণ মানুষ হব, মুশফিকার তো কোনো অস্তিত্ব থাকবে না তখন।
দুজনে কথা বলার সময় ধীরে ধীরে পাশে এসে দাঁড়ালেন তিথির মা। চোখে তার জল। হাঁ করে চেয়ে থাকেন তিনি তিথির দ্বিতীয় সত্তার দিকে। হয়তো সব শুনেছেন তিনি। গমগিয়ে কাঁদতে কাঁদতে তিনি মেয়ের মুখে হাত বুলালেন। শাড়ির আঁচলটা মুখে গুজে ধরলেন। মুশফিকাও তখন মা বলে ডেকে জড়িয়ে ধরে মাকে। কাঁদতে থাকে সে। কাঁদতে কাঁদতে মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মা, কেঁদো না তুমি, সব ঠিক হয়ে যাবে দেখো। মায়ের মন কিন্তু মানে না। তিনি আরও বেশি করেই কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আজ যদি তোকে না দেখতাম তাহলে আমি জানতেই পারতাম না আমার মেয়ের আরেকটা সত্তা আছে। আমার মেয়েকে রাতে দেখা যায় না কেন, সেই রহস্যটাও কখনো জানা হতো না। মা, মা, কেঁদো না, তুমি কাঁদলে আমিও ভেঙে পড়ব। আমাদের জিততেই হবে মা। একজন নার্স এসে তখন খবর দিল তিথির অবস্থা খুব খারাপ। ডাক্তাররাও কিছু করতে পারছে না, কারণ ওকে দেখা যাচ্ছে না। তখন মুশফিকা বলল, আমি ওকে রাতের বেলায়ও দেখতে পাই। আমাকে ওটিতে নিয়ে চলুন, আমি ডাক্তারদের দিক নির্দেশনা দিতে পারবো। আর আমাকে দেখেই ডাক্তাররা তিথির চিকিৎসা করতে পারবে, কারণ দুজনের শারীরিক গঠন একই। মুশফিকার কথা শুনে নার্স কিছুক্ষণ চেয়ে থাকে ওর দিকে। বুঝতে পারে না সে কিছুই। হয়তো যমজ বোন ভেবে নিয়েছে তিথি সুস্থ হয়ে উঠেছে, কিন্তু এর পেছনে ডাক্তারের চেয়ে তার দ্বিতীয় সত্তার অবদান ছিল বেশি। রাতের বেলায় ওর অপারেশন হওয়ায় ডাক্তাররা মুশকিলে পড়ে যায়। তখন মুশফিকা নিজের শরীর দেখিয়ে বলে দেয় তিথির কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন অবস্থায় আছে। সুস্থ হওয়ার পর তিথি নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের দ্বিতীয় সত্তার কাছে, এবং নিজের এত বড় রহস্যটা জানতে পেরে অবাক হয় সে। নিজেকে সে প্রস্তুত করে পূর্ণ এক মানবী হতে। 21 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। রাত 12টা বাজলেই 21 বছর পূর্ণ হবে। কিন্তু সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত ভয়ঙ্কর হয়ে উঠছে। আগের রাতেও বাড়ির ছাদে কারা যেন লাফালাফি করেছিল। আর একটা জিন প্রীতমের রূপ ধরে সে তিথিকে নিয়ে যেতে চেয়েছিল বাইরে। তখন তার দ্বিতীয় সত্তা তাকে সাবধান করে বলে, এটা প্রীতম না। জিনটা তখন হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায় তিথির সামনে থেকে। তিথির গায়ে কাঁটা দিয়ে ওঠে তখন। এই মুহূর্তে তিথি ভয় পাচ্ছে, কবে না জানি জিনরা তাকে নিয়ে যায়। তবে তার দ্বিতীয় সত্তা সবসময় তাকে নজরে রাখছে, বিপদ আপদ থেকে রক্ষা করছে। আজ রাতেও আবার ছাদের উপর শুরু হলো লাফালাফি। দুই সত্তা মিলে তখন বসে আছে রুমে। অন্য রুমে প্রার্থনা করছে তিথির বাবা মা, যেন অশুভ শক্তির জয় না হয়। ঘরে প্রবেশ করল প্রীতম। তাকে দেখে ভয়ে কেঁপে ওঠে তিথি। আগে রাতের সে জিন মনে করেছে সে। দ্বিতীয় সত্তা তাকে জানায় এটাই আসল প্রীতম। তারপর প্রীতমকে উদ্দেশ্য করে মুশফিকা বলে, প্রীতম, তুমি এক কাজ করো, একজন ভালো আলেমকে নিয়ে আসো, যিনি জিন বন্দি করতে পারেন। এটাই একমাত্র বাঁচার পথ আমাদের। একবার ওরা তিথিকে নিয়ে যেতে পারলে আমার অস্তিত্ব আর থাকবে না এখানে। চৌম্বক গতিতে আমিও ছুটে যাব তখন। আমাকে ছাড়া তিথির কখনো জিন হওয়ার সম্ভাবনা নেই। তাই কোনো আলেম যেন প্রথমে আমাকেই বন্দি করে, তারপর ওরা আমাকে ছাড়া তিথিকে নিয়ে যেতে চাইবে না। প্রীতম দ্রুত বেরিয়ে গেল। আবার মসজিদের দিকে দ্রুত পা চালাচ্ছে সে। হঠাৎ দেখল একজন বয়স্ক লোক, যিনি দেখতে বড় কোনো আলেমের মতো। মুখে লম্বা সাদা দাড়ি, মাথায় পাগড়ি, হাতে একটা তসবি। ঘন ঘন তসবি গুনছেন তিনি। প্রীতম কাছে যেতেই উনি বলে উঠলেন, আমি জানি বাবা, তুমি কি চাও। তুমি যার খোঁজে এসেছো আমিই সেই। জিন বন্দি করতে হবে তো? প্রীতম অবাক হয়ে এই লোকটা কি করে জানল এই কথা। মনে হয় ইনি আল্লাহর একজন খাস বান্দা। প্রীতম বলল, হ্যাঁ, খুব বিপদে আছে মেয়েটা, আপনি কিছু করুন। আমি দোয়া করে দিলাম, ফিরে যাও তুমি। জিনেরা মেয়েটাকে নিয়ে যেতে পারবে না। সত্যি বলছেন? চলে যাও তুমি। প্রীতম ঘুরে চলে যাওয়ার জন্য কয়েক পা বাড়ালো। বৃদ্ধের চেহারাটা ভেসে উঠল সামনে। শেষ উক্তিটি করার সময় তার ঠোঁটটা হালকা প্রসারিত হয়েছিল না? বৃদ্ধ কি হাসছিল তখন? চমকে আবার পেছনে তাকায় সে। দেখে কেউ নেই। তার মানে কোনো জিন তাকে আলেম সেজে ধোকা দিয়েছে। প্রীতম দ্রুত নিজেকে সামলে নিয়ে ছুটে গেল মসজিদের দিকে। মসজিদে এসে সব খুলে বলল সে মসজিদের হুজুরকে। সব শুনে হুজুর সাথে এলেন তার। কিন্তু পৌঁছে দেখেই তিথির বাবা মা দুজনেই কাছে। মুশফিকাকেও দেখা গেল চুপচাপ বসে আছে। প্রীতমকে দেখে এসে উত্তেজিত হয়ে বলে উঠল, তুমি আসছো? হুজুর নিয়ে আসছো? হুজুর, তাড়াতাড়ি বন্দি করেন আমাকে, ওরা তিথিকে নিয়ে গেছে। কিন্তু মা, এতে তোমার অনেক কষ্ট হতে পারে, সাবলীর কণ্ঠে বললেন হুজুর। যতই কষ্ট হোক আপনি বন্দি করুন,
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে পৃথিবীতে, তাড়াতাড়ি করুন। হুজুর তসবিহ হাতে নিয়ে মনে মনে সূরা পড়তে লাগলেন, আর মাঝে মাঝে গ্লাসের পানি ছিটাতে লাগলেন ঘরের চারিদিকে আর মুশফিকার ওপর। মুশফিকা চিৎকার করতে লাগলো, হয়তো তার কষ্ট হচ্ছে খুব। যেসব জিনেরা তিথিকে নিয়ে যাচ্ছিল তারা হঠাৎ থমকে দাঁড়ায়। তিথি তখন চিৎকার করছিল, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তার চিৎকার শুনে এতক্ষণ হাসছিল সব জিনেরা, কিন্তু হঠাৎ সবার মাঝে পরিবর্তন শুরু হতে লাগলো। একজন জিন বলল, মনে হয় মুশফিকা আটকা পড়েছে, এতক্ষণে তো ওর চলে আসার কথা, আমরা তো পৃথিবীর বাইরে এসে পড়েছি এখন। অন্য একজন জিন বলল, কিন্তু ওর জন্যই তো আমরা এত কিছু করলাম, ওর অন্য সত্তাকে পৃথিবীতে ধরে আনলাম, ওকে ছাড়া তো কিছুই হবে না। চলো আবার যাই ওকে উদ্ধার করতে। বেশ, চলো। সবাই আবার আসতে লাগলো পৃথিবীতে। এদিকে হুজুর মুশফিকার চারপাশে ঘুরতে ঘুরতে কি যেন পড়তে লাগলেন, আর তার শরীরে ফু দিতে লাগলেন। মুশফিকা চিৎকার করছিল তখন। হঠাৎ চিৎকার থামিয়ে সে হুজুরকে বলল, হুজুর, ওই তো ওরা আসে, আপনি সামনে এগিয়ে যান। ওরা আপনার থেকে 10 হাত দূরে আছে, সাথে তিথিও আছে। আপনি সামনে যান আর জিনগুলোকে বন্দি করুন। জিনদের মাঝখান থেকে তিথি চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তিথির কণ্ঠটায় খালি শোনা গেল, ওকে দেখা গেল না। তার কণ্ঠ শুনে এগিয়ে গেলেন হুজুর, গ্লাস থেকে পানি নিয়ে ছিটিয়ে মারলেন সামনে। মুশফিকার হাসি শোনা গেল বন্দি অবস্থায়। হাসতে হাসতে সে বলল, হুজুর, আমায় মুক্ত করুন। আর মাত্র 30 সেকেন্ড সময় আছে 12টা বাজতে, এর মধ্যে ওরা কিছুই করতে পারবে না। আর আমি যাই তিথির কাছে। হুজুর মুশফিকার দিকে তাকিয়ে বাতাসে ফু দিলেন। মুশফিকা দৌড়ে এলো তিথির দিকে। কেউ না দেখলেও সে দেখছে বাকি জিনগুলো আর তিথিকে। তিথির আরও কাছে আসতেই 2 সত্তা চুম্বকের মতো লেগে গেল। সাথে সাথে কিছু অদৃশ্য গর্জন শোনা গেল। হুজুর সব জিনদের বন্দি করেছে, আর তিথি নিজের শরীরের দিকে তাকিয়ে খুশিতে লাফিয়ে উঠল। মা, মা, বাবা, সবাই আমাকে দেখতে পাচ্ছ? চিৎকার করে বলল তিথি। তার বাবা মা এগিয়ে এলো তার দিকে। তখন তাদের খুশি দেখে কে, মেঘে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। আবেগে কেঁদে ফেলে তারা। প্রীতমও পাশে এসে দাঁড়ায় তিথির, সেও খুব খুশি, মুখে তার হাসি। তিথির চোখে তার চোখ পড়তেই তিথি তার দিকে তাকিয়ে চোখ টিপে দেয় বাবা মার আড়ালে। সমাপ্ত।